স্বাগতম, নমস্কার। শুরু করছি আপনাদের অনেক দিন বা অনেকগুলো এপিসোড হয়ে যাওয়া চেনা চিত্র অজানা গল্প। আজকে খুব ইন্টারেস্টিংলি সত্যজিৎ রায়কে আবার ফিরিয়ে আনছি, এবং সত্যজিৎ রায় ও ভূত, মানে সত্যজিৎ রায়ের ভূত বললে খুব ভালো হয়, সত্যজিৎ রায়ের ভূত নাম দিলাম। দেখুন, সত্যজিৎ রায় কি ভূতে বিশ্বাস করতেন? সত্যজিৎ রায় কি ভূত নিয়ে ভাবনা চিন্তা করতেন? ব্যাপারটা তা নয়। সত্যজিৎ রায়ের একটা ব্যাপার ছিল যে তিনি সাহিত্যিকও ছিলেন, খুব ভালো সাহিত্যিক ছিলেন। মানে তিনি সাহিত্যিক ছিলেন মানে সুকুমার রায় তার বাবা সাহিত্যিক ছিলেন, তার দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সাহিত্যিক ছিলেন, ফলে বংশানুক্রমিক একটা সাহিত্যের ব্যাপার তো ছিলই। তো সত্যজিৎ বাবু যেটা করতেন সেটা অনেকটা তার দাদু এবং বাবাকে ফলো করেই করেছেন, অর্থাৎ ছোটদের জন্য কিছু। যদিও প্রফেসর শঙ্কু বা ফেলুদার গল্প, তিনি যে উপন্যাস যে তিনি লিখতেন, সেগুলো ছোট বড় আলাদা কিছু করা যেত না, কিন্তু অ্যাডাল্ট থিম বা বয়স্ক বা বড়দের মনের মতন কিছু করেছেন বলে প্রায় নেই বললে ভালো হয়। তো তিনি ভূতের গল্প লিখতে খুব ভালোবাসতেন। তার ওই 1 ডজন গপ্প, আরো 1 ডজন ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি যে তার যে 2 বছর 3 বছর বাদে বাদে এই যে বইগুলো বেরোতো আনন্দ পাবলিশার্স থেকে, যেগুলো সন্দেশে আগে কোনো সময় লিখেছেন, তার মধ্যে খান 2-3 তো ভূতের গল্প থাকবেই, অন্তত ভূতের গল্প না হলেও অ্যাবসার্ড কিছু একটা ব্যাপার। তো কোনো এক সময় তাকে কথায় কথায় প্রশ্ন করা হয়েছিল যে এটা কেন করেন, মানে ভূতের গল্প, আপনি কি ভূত বিশ্বাস করেন? ভূত বিশ্বাস করেন কিনা তার উত্তর তিনি দেননি। তিনি বলেছিলেন যে ছোটদের অনেকগুলো চাহিদা থাকে, ছোট বাচ্চাদের এবং কিশোর বয়সে বিশেষ করে, তারা ভাবে যে যা আমরা দেখি না, ভাবি না, কিন্তু কল্পনাতে নিয়ে আসি, সেগুলোতে তারা উৎসাহিত হয়। ফলে তার মধ্যে একটি ব্যাপার কিন্তু ভূত বা অ্যাবসার্ড ব্যাপার, মানে অ্যাবনর্মাল ব্যাপার, যার জন্য তিনি ধারাবাহিকভাবে তার যখন ডজন গল্পগুলো বেরোতো, তিনি কিন্তু ভূতের গল্প অন্তত 2-3টে রাখতেনই, এবং সেগুলো মানে সাংঘাতিক ধরনের আনন্দ পেতাম, আমরা ভয়ও পেতাম। সত্যজিৎ রায় বলতে যেটা বোঝা যায় যে তিনি চলচ্চিত্র পরিচালক, বিশ্ববিখ্যাত। তো তার সিনেমাতে কি ভূতেরা এসছে বা এই ধরনের অ্যাবনর্মাল কিছু হয়েছে? দেখুন, সৌমিত্র চট্টোপাধ্যায় কোনো একটা সময় কিন্তু তিনি তার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা ভূত বা ঈশ্বর কোনোটাতেই তার বিশ্বাস না থাকলেও কোনো একটি পাওয়ারের উপর তার ভরসা আছে, এবং সত্যজিৎ রায়েরও নাকি তাই ছিল। সে পাওয়ারটা যে কি সেটা বৈজ্ঞানিক কিনা, কারণ সত্যজিৎ রায় ভীষণ বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, যার জন্য প্রফেসর শঙ্কুর মতন উপন্যাস তিনি লিখতে পেরেছিলেন। তো এই ভৌতিক ব্যাপারগুলো তিনি উদ্বুদ্ধ হন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গুপিগাইন বাঘাবাইন থেকে, তার উপন্যাস বা বড় গল্প বলতে পারেন। পরবর্তী অধ্যায়ে সুকুমার রায়ের নানান গল্পে মজাদার ভূতেদের আগমন তিনি দেখেছিলেন। কাজেই তিনি ছোটদের জন্য যখন ছবি করবেন ঠিক করলেন, তখন তিনি গুপিগাইন বাঘাবাইন ধরলেন, যেটার মধ্যে ভূতের একটা ব্যাপার তো ছিলই। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, মানে গুপি এবং বাঘা তারা দুজনেই খুব বোকাশোকা, বা বাঘা একটু বুদ্ধিমান হলেও, যাই হোক, তাদের একজনের গানের শখ, একজন বাজনার শখ, তো সেটা খুবই খারাপ তাদের পারফরমেন্স। তো ভূতের রাজার বর পেয়ে, মানে জঙ্গলে ভূতের রাজার বর পেয়ে গুপি হয়ে গেল একেবারে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী, এবং বাঘা ওই ঢোল বাদক, আরে অপূর্ব। এবং তারা যখন বাজাতো কেউ নড়তে পারতো না, তারপরে হাত তালি দিলে খাবার এসে পৌঁছাতো কোনো জায়গা থেকে কোনো জায়গায়, ভূতের দেওয়া জুতো পরে। ফলে ভূতের উপর কিন্তু একটা টোটাল সিনেমা, মানে ভূতের আশীর্বাদের ফলে যেটা হয়েছিল সেটা কিন্তু সত্যজিৎ রায় দেখিয়েছিলেন, এবং কিছুই না, ব্যাপারটা বাচ্চাদের জন্যই তিনি করেছিলেন। তা আগে পরে মানে এটাই বাস্তব গোছের ব্যাপার কিছু দেখাননি। এবং তার পরবর্তী অধ্যায়ে তিনি হীরক রাজার দেশে পার্ট 2টা নিয়ে এসেছিলেন। তার মধ্যে ভূতের আগমন হয়নি ঠিকই, কিন্তু ওই হাততালি দিয়ে খাবারের ব্যাপারগুলো ছিল। পরবর্তী অধ্যায়ে তার ছেলে সন্দীপ রায় অবশ্য গুপি বাঘা ফিরে এলো বলে ছবি করেছিলেন, তার মধ্যে আবার ভূতের রাজাকে আমরা ফেরত আসতে দেখেছিলাম। সেটা তো একটা পার্ট, কিন্তু এই ধরনের ভৌতিক ব্যাপার স্যাপার কিন্তু তার ছবিতে আরো এসছে।
পরশ পাথরটাও কিন্তু ভৌতিক না হলেও একটা অদ্ভুত ধরনের অ্যাবসার্ড বিষয়বস্তু। মানে পরেশ দত্ত যে পরশ পাথরের প্রধান চরিত্র, যেটা তুলসী চক্রবর্তী করেছিলেন, অসাধারণ। মানে সত্যজিৎ রায়ের যত অভিনেতা এনেছেন, নো ডাউট তুলসী চক্রবর্তী পরশ পাথরে যে অভিনয় করেছেন তার ধারে কাছেও কেউ পৌঁছাতে পারে। সেটা পাথর খুঁজে পাবে যেটা লোহাকে ছোঁয়ালেই সোনা হয়ে যায়, তাই এটা স্বাভাবিক নয়। তো ফলে সেটা নিয়ে টোটাল ছবিটা করলেন, এবং পরবর্তী অধ্যায়ে দেখা গেল সেই পাথরটাকে তার সেক্রেটারি গিলে ফেললেন, এবং গিলে ফেলার সঙ্গে সঙ্গে সমস্ত সোনাগুলো আবার লোহা হয়ে গেল। কিন্তু বিক্রিবাট্টা করে তো তার কাছে, পরশ দত্তর কাছে তো কিছু টাকা পয়সা এসেছিল, তাই দিয়ে হয়তো পরবর্তী অধ্যায়ে লোহার কারখানা ফারখানা করবে ইত্যাদি। কিন্তু পুরো ছবিটাই ছিল তার উপর নির্ভর করে। তো সেখানেও কিন্তু তিনি কোনো জায়গায় স্বীকার করেননি বা প্রকাশ করেননি যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে না। কিন্তু এটা ঠিক যে মানে ছবির শুরুতেই দেখা যাচ্ছে যে ভীষণ বৃষ্টি হচ্ছে, কেরানি পরেশ দত্ত কোনো একটা ধর্মতলার কোনো একটি শেডের তলায় গিয়ে ঘুমিয়ে পড়েছেন, এবং তারপরে তার কাছে পাথরটা আসে। এখন টোটালটাই তিনি স্বপ্ন দেখেছেন কিনা এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু তিনি রেখে দিয়েছিলেন পরশ পাথরে। এরপরে ভৌতিক ব্যাপার অ্যাজ সাচ কিছু না থাকলেও দেবী ছবিতে যে মূল চরিত্র শর্মিলা ঠাকুর, তার মধ্যে দেবীর একটা চিত্র পার তার শ্বশুর মশাই ছবি বিশ্বাস, এবং তাকে দেবী রূপে গণনা করতে শুরু করেন, মানে তাকে দেবী রূপে তুলে ধরেন, অ্যাবনর্মাল সমস্ত কাণ্ড কারখানা করতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয় তিনি দেবী টেবী কিচ্ছু না, সেটা একটা ছোঁয়া দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে কি বলা যেতে পারে, তিন কন্যা ছবিটি তিনি যখন করলেন রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে, দ্বিতীয় গল্পটি ছিল মণিহারা। মণিহারা গল্পটি কিন্তু ভৌতিক ছিল। মানে একজন ব্যবসায়ী, তার প্রচুর টাকা, পাটের ব্যবসা, তিনি তার বউকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন, এবং বউয়ের ভয়ঙ্কর লোভ ছিল সোনা গয়নার উপর, তাকে নিয়মিতভাবে সোনা গয়না ইত্যাদি দিতেন। মানে অ্যাবনর্মাল ছিল তার বউ খানিকটা। একদিন তার পাটের মানে গুদামে সমস্ত আগুন লেগে সব পুড়ে যায়। তখন কালী ব্যানার্জি যে চরিত্রটি করেছিল, তিনি তার স্ত্রীকে গিয়ে বলেন যে আমার তো সব সর্বনাশ হয়ে গেছে, তো তুমি আমাকে তোমার গয়নাগুলো দেবে, বিক্রি করে আবার আমি দাঁড়াবো, আবার ফেরত দেবো। কিন্তু ওই যে বললাম, তার বউ একটু অ্যাবনর্মাল টাইপের ছিলেন। তিনি দেখলেন যে আমার হাজবেন্ড তো আমার সব গয়না নিয়ে নেবে। তো এই ছবিতে দেখানো হচ্ছে, রবীন্দ্রনাথের গল্পেতে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাবেন, এবং পালিয়ে যেতে গিয়ে কি হবে কে জানে। তো তার হাজবেন্ড রাত্রিবেলা শুয়ে আছেন, বেশ কয়েকদিন বাদে তার স্ত্রী ফিরে আসে ছমছম করতে করতে, এবং তাকে বলে যে তুমি কি তোমার গয়নাটা নিতে এসছো? কালো শেডের মধ্যে এরকম করেন, বলছে যে এই যে একটা হার এনেছি। তখন একটা কঙ্কালের হাত গিয়ে স্বামীর হাতে পড়ে এবং তার মৃত্যু হয়। এবং একদম শেষে কিন্তু দেখা যায় যে তার স্বামী সেই গল্পটি আরেকজনকে বলছেন, যিনি গাঁজা খান, গাঁজার কলকে দিয়ে শুরু করেছেন, অর্থাৎ গাঁজাখুরি গল্প সত্যজিৎ রায় কিন্তু বলে দিয়েছেন। আবার দেখুন, সোনার কেল্লাও কিন্তু একটা অ্যাবসার্ড টাইপের গল্প ছিল, যে একটা বাচ্চা তার পুনর্জন্ম। ছবির শুরুটা দেখুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিল। ছেলেটি আঁকতে 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 তখন তার বাবা বলছে যে এটা কি, বলছে এটা সোনার কেল্লা। সঙ্গে সঙ্গে কালার্ড হয়ে গেল ফিল্মটা, অর্থাৎ রঙিন জগতে প্রবেশ করল সোনার কেল্লা। অর্থাৎ তিনি বললেন যে স্বাভাবিক নয়, কালারফুল। অর্থাৎ তিনি শেষ পর্যন্ত কিন্তু বলতে চাইলেন যে এটা সত্যি নয়, অর্থাৎ রিইনকার্নেশন বলে কোনো ব্যাপার নেই। সত্যজিৎ রায় তো বললাম, সত্যজিৎ রায় ভয়ঙ্কর রকম নাস্তিক ছিলেন, তিনি ব্রাহ্ম ছিলেন। তার ব্রাহ্ম থাকলে কি হবে, তার ঈশ্বরের উপর ভক্তি ছিল বলে এরকম কোনো তথ্য পাওয়া যায় না। এবং তার সঙ্গে সঙ্গে ভূতের ব্যাপারেও তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু এগুলো করতেন ছোটদের মজা দিতে বা একটা কিছু তুলে ধরবার জন্য। ফলে সত্যজিৎ রায়ের সাহিত্যে বলুন, সিনেমায় বলুন বা যে কোনো জায়গায় বলুন, যত ভূত এসছে সবই কাল্পনিক, সেটা সত্যজিৎ রায় কিন্তু গল্পের মধ্যেই কোথাও বলে গেছে। আজ এই অবধি, আবার পরের এপিসোডে ফিরে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।